14 নম্বর ঘর, এটাই ব্যবহার করুন। বিকাশের বাবা হোটেলে যাওয়ার আগে একটা চাবি দেখিয়েছিলেন, পুরনো কাঠের চাবি। তাতে লেখা রাজমহল লজ, কক্ষ নম্বর 14। 5 দিন পরে পুলিশ গেল। হোটেল বলল এই নামে কেউ আসেননি এবং বলল এই হোটেলে 14 নম্বর ঘর বলে কিছু নেই, কখনো ছিল না। কিন্তু বিকাশ নিজে সেই চাবি দেখেছে। তারানাথ হোটেলে গেলেন। দিনে 3 তলায় শুধু দেওয়াল, রাতে সেই দেওয়ালে একটা দরজা, এবং সেই দরজার নিচ থেকে হলুদ আলো। শীতের সকালে চিঠিটা এলো। হরিপদ এনে দিলেন, বললেন ছেলের হাতের লেখা মনে হচ্ছে। তারানাথ চায়ের কাপ রেখে খুললেন। হাতের লেখা কাঁপা কাঁপা, যেন লিখতে লিখতে হাত কেঁপেছে। কিন্তু প্রতিটা শব্দ স্পষ্ট, যেন অনেক কষ্ট করে স্পষ্ট রাখার চেষ্টা করেছে। লিখেছে বিকাশ রায়, বয়স 14, বাড়ি উত্তর কলকাতায়। বাবার নাম সুবোধ রায়, মায়ের নাম মালতী রায়। গত সপ্তাহে বাবা মা গিয়েছিলেন মধ্য কলকাতার একটা পুরনো হোটেলে, নাম রাজমহল লজ। বাবার পুরনো বন্ধুর বিয়ে ছিল সেই এলাকায়। বিকাশ বাড়িতে ছিল কাকার কাছে। বাবা মা বলেছিলেন 2 দিনেই ফিরবেন, কিন্তু ফেরেননি। 5 দিন হয়ে গেছে। বিকাশ পুলিশে গেছে, পুলিশ রাজমহল লজে গেছে। হোটেল কর্তৃপক্ষ বলেছে সুবোধ রায় বা মালতী রায় নামে কেউ কখনো এই হোটেলে ওঠেননি, রেজিস্টারে নাম নেই। কিন্তু বিকাশ জানে বাবা মা এই হোটেলেই ছিলেন, কারণ বাবা যাওয়ার আগে ঘরের চাবি দেখিয়েছিলেন। একটা পুরনো কাঠের চাবি, তাতে ঝোলানো একটা ট্যাগে লেখা রাজমহল লজ, 14 নম্বর ঘর। কিন্তু পুলিশ বলছে রাজমহল লজে 14 নম্বর ঘর বলে কিছু নেই। হোটেলে 13টি ঘর আছে, 14 নম্বর নেই। বিকাশ বুঝতে পারছে না কি হয়েছে। সে তারানাথের নাম শুনেছে পাড়ার এক বৃদ্ধের কাছে। লিখেছে, তারানাথ বাবু, আপনি এলে হয়তো বাবা মাকে ফিরে পাব। তারানাথ চিঠি রাখলেন, চায়ে চুমুক দিলেন। ঠান্ডা হয়ে গেছে চা। বাইরে জানুয়ারির সকাল, রোদ আছে কিন্তু হাওয়া ঠান্ডা। তারানাথ ভাবলেন 14 নম্বর ঘর যে হোটেলে নেই, সেই হোটেলের চাটেলের চাবি বাবার হাতে, এবং বাবা মা নিখোঁজ। পুলিশ সাহায্য করতে পারছে না। এটা সাধারণ নিখোঁজের ঘটনা নয়। তারানাথ উঠলেন, মালা নিলেন। হরিপদকে বললেন আজ ফিরতে দেরি হতে পারে। রাজমহল লজ মধ্য কলকাতার একটা সরু গলিতে। তারানাথ ট্রামে গেলেন, তারপর হাঁটলেন। গলিটা খুঁজে পেতে একটু সময় লাগল, কারণ গলির মুখে কোনো সাইনবোর্ড নেই। একজন বৃদ্ধ পান খাচ্ছিলেন। তিনি আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, বললেন ওই গলিতে যাবেন? তারানাথ বললেন হ্যাঁ। বৃদ্ধ বললেন সাবধানে। তারানাথ জিজ্ঞেস করলেন কেন? বৃদ্ধ শুধু মাথা নাড়লেন, আর কিছু বললেন না। গলিটা সরু, দুপাশে পুরনো বাড়ি। ইট খসে পড়ছে, দেওয়ালে শ্যাওলা। গলির শেষে রাজমহল লজ, 3 তলা বাড়ি। একসময় সুন্দর ছিল বোঝা যায়, এখন জীর্ণ। সামনের দরজায় রং উঠে গেছে, হাতলে মরছে। উপরে একটা সাইনবোর্ড ঝুলছে, কাঠের, তাতে লেখা রাজমহল লজ। অক্ষরগুলো একসময় সোনালি ছিল, এখন বিবর্ণ। তারানাথ ভেতরে ঢুকলেন। লবি ছোট, মেঝেতে পুরনো কার্পেট। নকশা ছিল একসময়, এখন রং বোঝা যায় না। একটা কাউন্টার, তার পেছনে একজন মানুষ বসে, মাঝ বয়সী, চুল পাতলা,
চোখে মোটা চশমা। তারানাথকে দেখে বললেন, ঘর চাই? তারানাথ বললেন, না, কথা আছে। লোকটা বললেন, বলুন। তারানাথ সুবোধ রায়ের কথা বললেন। বললেন, গত সপ্তাহে এই হোটেলে এসেছিলেন। লোকটা বলল, না, এই নামে কেউ আসেননি। তারানাথ বললেন, 14 নম্বর ঘরের কথা। লোকটার মুখ বদলে গেল। আগে যা ছিল নিরাসক্ত, এখন কেমন সতর্ক। বলল, এই হোটেলে 14 নম্বর ঘর নেই। তারানাথ বললেন, জানি, পুলিশও তাই বলেছে, কিন্তু এই হোটেলের 14 নম্বর ঘরের চাবি সুবোধ রায়ের ছেলে নিজে দেখেছে। লোকটা বলল, সে ভুল দেখেছে। তারানাথ বললেন, আমাকে হোটেলটা একটু দেখতে দিন। লোকটা বলল, দেখার কি আছে, সাধারণ হোটেল। তারানাথ বললেন, তবু। লোকটা অস্বস্তি নিয়ে উঠলেন। বললেন, আসুন। ঘুরিয়ে দেখালেন। একতলায় 3টে ঘর, দোতলায় 5টা, 3 তলায় 5টা, মোট 13টা, 1 থেকে 13 নম্বর পর্যন্ত। তারানাথ দেখলেন 3 তলায় 12 নম্বরের পরে সরাসরি লিফটের দিকে চলে গেছে। 12 আর লিফটের নটের মাঝে একটু জায়গা আছে। তারানাথ সেদিকে গেলেন। লোকটা বললেন, ওদিকে কিছু নেই। তারানাথ বললেন, তবু। গেলেন। দেওয়াল, শুধু দেওয়াল। কিন্তু তারানাথ দেওয়ালে হাত দিলেন, মালায় হাত, মন্ত্র মনে মনে, এবং অনুভব করলেন দেওয়ালের পেছনে কিছু আছে, ঠান্ডা, অশুভ এবং পুরনো, অনেক পুরনো। তারানাথ লোকটাকে জিজ্ঞেস করলেন, এই হোটেল কতদিনের পুরনো? লোকটা বললেন, প্রায় 80 বছর। তারানাথ জিজ্ঞেস করলেন, আগে কি এখানে 14 নম্বর ঘর ছিল? লোকটা চুপ করে রইলেন। তারানাথ আবার জিজ্ঞেস করলেন। লোকটা বললেন, সেটা অনেক আগের কথা। তারানাথ বললেন, বলুন। লোকটা বললেন, 50 বছর আগে এই হোটেলে 14 নম্বর ঘর ছিল। সেই ঘরে একজন থাকতেন, নাম কেউ জানত না। পুরনো হোটেলের কর্মীরা বলতেন তিনি তান্ত্রিক। অনেক দিন ছিলেন, তারপর একদিন মারা গেলেন সেই ঘরেই। মারা যাওয়ার আগে অনেক কিছু বলে গেছেন, কিন্তু কি বলেছেন কেউ বুঝতে পারেনি। তারপর থেকে সেই ঘরে কাউকে উঠতে দেওয়া হয়নি। পরে ঘরটা বন্ধ করে দেওয়া হয়েছে, দেওয়াল তুলে দেওয়া হয়েছে, এখন আর বোঝাই যায় না। তারানাথ বললেন, সেই ঘরে যাওয়ার পরে কি কোনো সমস্যা হয়েছিল? লোকটা বললেন, হ্যাঁ, কয়েকজন মানুষ নিখোঁজ হয়েছিলেন এই হোটেল থেকে অনেক আগে। তারানাথ বললেন, কতজন? লোকটা বললেন, ঠিক জানেন না, পুরনো কথা। তারানাথ বললেন, এখনো হচ্ছে? লোকটা বললেন, না না, এখন আর হয় না। তারানাথ বললেন, সুবোধ রায়। লোকটা চুপ করে গেলেন। তারানাথ নিচে নামলেন, লবিতে বসলেন, এবং তখন প্রথমবার লিফটটা দেখলেন। পুরনো লিফট, লোহার করাদের, একদম পুরনো মডেল। এই ধরনের লিফট কলকাতায় এখন প্রায় নেই। তারানাথ কাছে গেলেন। লিফটের ভেতরে একজন বসে, বেটে, গোল গাল, মাথায় টাকা, মুখে সাদা দাড়ি। পুরনো ইউনিফর্ম পরা, একসময় লাল ছিল, এখন বিবর্ণ। লোকটা তারানাথের দিকে তাকালো। চোখ দুটো ছোট কিন্তু তীক্ষ্ণ। বলল, উপরে যাবেন? তারানাথ বললেন, না। লোকটাকে দেখলেন। এই লিফটম্যান কতদিন ধরে এখানে আছে? তারানাথ বললেন, আপনার নাম কি? লোকটা বলল, নাম দিয়ে কি হবে? তারানাথ বললেন, কতদিন এই হোটেলে আছেন? লোকটা বলল, অনেক দিন। তারানাথ বললেন,
কতদিন? লোকটা বলল, মনে নেই, এবং হাসল। সেই হাসি স্বাভাবিক নয়, অদ্ভুত, যেন ভেতরে কিছু জানে যা বলছে না। তারানাথ লিফট থেকে সরে এলেন, মালায় হাত দিলেন। অনুভব করলেন লিফটম্যান স্বাভাবিক মানুষ নয়। এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। কিন্তু কি সেটা এই মুহূর্তে বলা কঠিন। বিকাশ দুপুরে এলো। ছেলেটা রোগা, মুখ শুকনো, চোখে নিচে কালি। 5 দিন ঘুমায়নি বোঝা যাচ্ছে। তারানাথকে দেখে বলল, আপনি এসেছেন? তারানাথ বললেন, হ্যাঁ। বিকাশ বলল, বাবা মাকে ফিরে পাবো? তারানাথ বললেন, চেষ্টা করব। বিকাশকে নিয়ে বসলেন তারানাথ। বললেন, বিস্তারিত বলো। বিকাশ বলল, বাবা যাওয়ার দিন সকালে সেই চাবি দেখিয়েছিলেন, পুরনো কাঠের চাবি, ভারী, তাতে একটা ট্যাগ বাঁধা। ট্যাগে লেখা রাজমহল লজ, কক্ষ নম্বর 14। বিকাশ নিজে পড়েছে, এবং বাবা বলেছিলেন হোটেলটা অনেক পুরনো, কিন্তু ঘরগুলো ভালো। তারানাথ জিজ্ঞেস করলেন, বাবা এই হোটেলে আগে এসেছিলেন কিনা? বিকাশ বলল, না, এই প্রথম। তারানাথ জিজ্ঞেস করলেন, চাবিটা এখন কোথায়? বিকাশ বলল, বাবার সাথেই ছিল। তারানাথ জিজ্ঞেস করলেন, বাবা কি কিছু অদ্ভুত বলেছিলেন যাওয়ার আগে? বিকাশ ভাবল, বলল, একটা কথা বলেছিলেন এই হোটেলটা দেখে মনে হচ্ছে আগেও এখানে এসেছেন, কিন্তু মনে নেই কখন। তারানাথ সেই কথা শুনে থামলেন। এটা গুরুত্বপূর্ণ। বিকেলে তারানাথ হোটেলে থাকার সিদ্ধান্ত নিলেন। কাউন্টারের লোকটাকে বললেন, একটা ঘর চাই। লোকটা বললেন, কোন ঘর? তারানাথ বললেন, যেটা 3 তলায়, 12 নম্বরের পাশে। লোকটার মুখ শক্ত হলো, বলল, সেটা খালি নেই। তারানাথ বললেন, তাহলে 12 নম্বর। লোকটা একটু ইতস্তত করলেন, তারপর চাবি দিলেন। বিকাশকে বললেন, বাড়ি যাও, রাতে একা থাকা ঠিক নয়, কাকার কাছে থাকো। বিকাশ বলল, আপনি কি বাবা মাকে আজ রাতে খুঁজবেন? তারানাথ বললেন, হ্যাঁ। বিকাশ বলল, আমিও থাকব। তারানাথ বললেন, না। বিকাশ বলল, কিন্তু? তারানাথ বললেন, তোমার বাবা মাকে আমি ফিরিয়ে দেব, কিন্তু তুমি আজ রাতে এখানে থাকলে তোমাকেও ফিরিয়ে দিতে হবে। বিকাশ বুঝল। বিকাশ চলে গেল। তারানাথ ঘরে উঠলেন। 12 নম্বর ঘর, ছোট, পুরনো। একটা খাট, একটা চেয়ার, একটা টেবিল, দেওয়ালে একটা আয়না। তারানাথ আয়নায় নিজেকে দেখলেন, স্বাভাবিক। মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন, ঘরে রক্ষার বলয় তৈরি করলেন। তারপর বসলেন এবং ভাবলেন, 50 বছর আগে একজন তান্ত্রিক এই হোটেলের 14 নম্বর ঘরে মারা গেছেন। মারার আগে কিছু বলে গেছেন, কিন্তু কেউ বোঝেনি। ঘরটা বন্ধ করা হয়েছে, দেওয়াল তুলে দেওয়া হয়েছে, কিন্তু সেই ঘর এখনো আছে, এবং সেই ঘরে মানুষ আসছে এবং নিখোঁজ হচ্ছে। পুরনো কাঠের চাবি কোথা থেকে এলো? কে দিল সুবোধ রায়কে? এবং এই লেফটম্যানকে? রাত হলো, হোটেল শান্ত হলো। তারানাথ বসে আছেন মালায় হাত দিয়ে, অপেক্ষা করছেন। জানেন রাতে কিছু একটা হবে। এই হোটেলে দিনের বেলায় যা থাকে, রাতে তা থাকে না। সন্ধ্যার পর থেকেই তারানাথ অনুভব করছেন হোটেলের বাতাস বদলাচ্ছে, ভারী হচ্ছে, ঠান্ডা হচ্ছে, এবং কোথাও থেকে একটা গন্ধ আসছে। পুরনো কাঠের গন্ধ, পুরনো কাগজের গন্ধ, এবং আরেকটা গন্ধ
যার তুলনা করা কঠিন। যেন সময় পূর্ণ হয়ে গেছে, যেন অনেক বছরের ধুলো একসাথে। রাত 10টার দিকে তারানাথ উঠলেন, দরজা খুললেন, হলওয়েতে বেরোলেন এবং দেখলেন হলওয়ে বদলে গেছে। দেওয়ালে যে রং ছিল সেটা আলাদা লাগছে, পুরনো, আলো কম, এবং হলওয়ের শেষে যেখানে শুধু দেওয়াল ছিল সেখানে এখন একটা দরজা, 14 নম্বর ঘরের দরজা। দরজাটা কাঠের, পুরনো, ভারী। রং একসময় গাঢ় বাদামি ছিল, এখন প্রায় কালো হয়ে গেছে। দরজার মাঝখানে একটা নম্বর লেখা, পিতলের, তাতে লেখা 14। পিতল কালো হয়ে গেছে। তারানাথ দরজার সামনে দাঁড়ালেন, মালায় হাত, মন্ত্র পড়লেন, অনুভব করলেন দরজার ওপার থেকে একটা শক্তি আসছে, ঠান্ডা, ভারী, পুরনো। এই শক্তি ভূতের নয়, প্রেতের নয়, এটা অন্যরকম। যেন সময় নিজে একটা শক্তি হয়ে দরজার ওপারে দাঁড়িয়ে আছে। তারানাথ পেছিয়ে এলেন। এখনই ঢোকার সময় নয়, আগে বুঝতে হবে। হলওয়ে দেখলেন দেওয়ালের রং পুরনো হয়ে গেছে, একটু আগেও এত পুরনো ছিল না। আলো কমে এসেছে, বাল্বের আলো হলুদ, ক্ষীণ, এবং হলওয়ের মেঝেতে যে কার্পেট ছিল সেটা যেন আরো বিবর্ণ হয়ে গেছে। তারানাথ নিজের হাতের দিকে তাকালেন, স্বাভাবিক আছে, কিন্তু এই হোটেল স্বাভাবিক নেই। তারানাথ 12 নম্বর ঘরে ফিরে এলেন, দরজা বন্ধ করলেন, আয়নায় নিজেকে দেখলেন। তারানাথ স্বাভাবিক। মালায় হাত দিলেন, ভাবলেন এই হোটেলে রাতে সময় বদলে যায়, দিনে যা নেই রাতে তা আসে। 14 নম্বর ঘরের দরজা দিনের দেওয়ালের আড়ালে থাকে, রাতে বেরিয়ে আসে, এবং সেই দরজার ওপারে সময় আলাদা। 50 বছর আগের সময়। সুবোধ রায় সেই দরজায় ঢুকে গেছেন এবং আটকে গেছেন। কিন্তু কিভাবে সুবোধ রায় সেই দরজার সন্ধান পেলেন? তারানাথ ভাবলেন। বিকাশ বলেছিল বাবার হাতে চাবি ছিল, পুরনো কাঠের চাবি। সেই চাবি কোথা থেকে এলো? কেউ দিয়েছে, এবং সেই কেউ জানতো এই চাবি ব্যবহার করলে কি হবে। লিফটম্যান। তারানাথ উঠলেন, দরজা খুললেন, নিচে নামলেন, লবিতে এলেন। রবি রাত প্রায় 11টা। লবি ফাঁকা, কাউন্টারে কেউ নেই, এবং লিফটের সামনে সেই বেডে লোকটা বসে। রাত 11টায়ও লিফটের ভেতরে বসে, যেন কখনো যায় না। তারানাথ লিফটের কাছে গেলেন। লোকটা তাকালো, বলল, উপরে যাবেন? তারানাথ বললেন, না, কথা আছে। লোকটা বলল, আমার সাথে কথা বলার কি আছে? তারানাথ বললেন, সুবোধ রায়কে চাবি কে দিয়েছে? লোকটার চোখ সরু হলো, বলল, কাকে? তারানাথ বললেন, যিনি নিখোঁজ হয়েছেন। লোকটা বলল, আমি জানি না। তারানাথ লোকটার দিকে তাকালেন, মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন, অনুভবের মন্ত্র, এবং বুঝলেন এই লোক মানুষ নয়। শরীর আছে, কথা বলছে, কিন্তু ভেতরে যা আছে তা মানুষের নয়। 50 বছর আগের সেই মৃত তান্ত্রিকের শক্তি এই লোকের মধ্যে। এই লিফটম্যান তার হাতিয়ার। তারানাথ বললেন, তুমি কতদিন এখানে আছো? লোকটা বলল, বললাম তো, মনে নেই। তারানাথ বললেন, 50 বছর। লোকটা একটু কাঁপল, সামান্য, কিন্তু তারানাথ দেখলেন। লোকটা বলল, আমি শুধু লিফট চালাই,
তারানাথ বললেন, এবং মানুষ ফাঁদে ফেলো। লোকটা বলল, আমি কোনো ফাঁদ পাতি না। তারানাথ বললেন, 14 নম্বর ঘরের চাবি কোথায়? লোকটা বলল, জানি না। তারানাথ আর কথা বাড়ালেন না। লবি থেকে বেরিয়ে সামনের রাস্তায় একটু হাঁটলেন। ঠান্ডা বাতাস, রাস্তায় কেউ নেই। তারানাথ ভাবলেন, এই লিফটম্যানকে সরাসরি জিজ্ঞেস করে লাভ নেই, সে বলবে না। কিন্তু সেই মানুষ ফাঁদে ফেলছে, চাবি সেই দিচ্ছে। 14 নম্বর ঘরে ঢোকার ইচ্ছা তৈরি করছে মানুষের মনে। ভয়ের গল্প মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকন চাপুন। ঘরে ফিরলেন, বসলেন, মালায় হাত। গুরুর শেখানো একটা মন্ত্র মনে করলেন। গুরু বলেছিলেন, সময়ের ফাঁদ সবচেয়ে বিপজ্জনক, কারণ সাধারণ অশুভ শক্তিকে মন্ত্র দিয়ে আক্রমণ করা যায়, কিন্তু সময়কে মন্ত্র দিয়ে আক্রমণ করা যায় না। সময়কে বুঝতে হয়, এবং সময়ের ফাঁদ থেকে বেরোতে হলে সেই ফাঁদের নিয়ম জানতে হয়। রাত বাড়ল। তারানাথ বসে আছেন, মন্ত্র চলছে। বাইরে নীরব। হোটেল ঘুমিয়ে পড়েছে, এবং তখন তারানাথ অনুভব করলেন কিছু একটা বদলাচ্ছে ঘরের ভেতরে। বাতাস ভারী হচ্ছে, ঠান্ডা হচ্ছে, এবং একটা গন্ধ আসছে, সেই পুরনো গন্ধ, পুরনো কাঠের, পুরনো কাগজের। তারানাথ আয়নার দিকে তাকালেন এবং থামলেন। আয়নায় তারানাথকে দেখা যাচ্ছে, কিন্তু আয়নার পেছনে, আয়নার ভেতরে যে ঘর দেখা যাচ্ছে সেটা এই ঘর নয়। এই ঘরে একটা চেয়ার আছে, একটা টেবিল। আয়নার ভেতরের ঘরে আরও জিনিস, পুরনো আলমারি, পুরনো বাক্স, দেওয়ালে পুরনো ছবি। সেই ঘর এই ঘরের পুরনো রূপ, 50 বছর আগের রূপ। তারানাথ আয়না থেকে চোখ সরালেন, উঠলেন, হাতে মালা। হলওয়েতে বেরোলেন। হলওয়ে আরও বদলে গেছে। এখন আর আধুনিক কিছু নেই। দেওয়ালে পুরনো গ্যাস লাইটের মতো তো আলো, যদিও বৈদ্যুতিক, কিন্তু সেই রং। মেঝের কার্পেট পুরোপুরি পুরনো, ছিঁড়ে গেছে কোথাও কোথাও। এবং হলওয়ের শেষে সেই দরজা আরও স্পষ্ট, এবং দরজার নিচ থেকে আলো আসছে, হলুদ কাপা কাপা আলো। তারানাথ সেই দরজার দিকে এগিয়ে গেলেন, কাছে গেলেন, দরজায় হাত রাখলেন। গরম। শীতের রাতে এই দরজা গরম, এবং হাত রাখতেই অনুভব করলেন ভেতরে কিছু আছে। শুধু পুরনো সময় নয়, মানুষ আছে, জীবিত মানুষ। সুবোধ রায় আছেন, এবং আরও কেউ। তারানাথ পেছিয়ে এলেন, দরজার সামনে বসলেন মেঝেতে, মালায় হাত। মন্ত্র। এই মন্ত্র অনুসন্ধানের মন্ত্র। গুরু শিখিয়েছিলেন, এই মন্ত্র পড়লে কোনো অশুভ স্থানের ইতিহাস জানা যায়। তারানাথ পড়লেন, ধীরে, গভীরে, এবং দেখলেন চোখ বন্ধ হয়ে এলো। মনের ভেতরে ছবি এলো, 50 বছর আগের এই ঘর। একজন মানুষ বসে আছেন, বয়স্ক, রোগা, সাদা দাড়ি, তান্ত্রিক। তিনি অসুস্থ, মারা যাচ্ছেন, কিন্তু মরার আগে কিছু করতে চাইছেন। তার হাতে একটা পুরনো পুঁথি। তিনি পড়ছেন, মন্ত্র পড়ছেন, এবং সেই মন্ত্রে তিনি সময়কে আটকাতে চাইছেন। মরতে চাইছেন না বলে নয়, কিন্তু যাওয়ার আগে কিছু রেখে যেতে চাইছেন। তারানাথ দেখলেন সেই তান্ত্রিক মারা যাচ্ছেন, শেষ নিঃশ্বাস নিচ্ছেন, এবং মারা যাওয়ার মুহূর্তে একটা কথা বললেন। কিন্তু তারানাথ শুনতে পেলেন না। ছবি ঝাপসা হয়ে গেল।
তারানাথ চোখ খুললেন। হলওয়েতে বসে আছেন, ঠান্ডা মেঝে, হাত কাঁপছে একটু। মন্ত্র পড়ে শক্তি খরচ হয়েছে। উঠলেন, ভাবলেন সেই তান্ত্রিক মরার আগে শেষ কথা বলেছিলেন। সেই কথা অভিশাপ ছিল নাকি অন্য কিছু? তারানাথ নিশ্চিত নন, কিন্তু এই 14 নম্বর ঘর সেই মুহূর্ত থেকে অন্যরকম হয়ে গেছে। সময় আটকে গেছে এই ঘরে। 50 বছর আগের মুহূর্ত এই ঘরে এখনো আছে, এবং যে এই ঘরে ঢোকে সে সেই আটকানো সময়ে ঢুকে পড়ে। রাত 12টার দিকে তারানাথ নিচে নামলেন। লিফটম্যান এখনো বসে। তারানাথ বললেন, তুমি কি সেই তান্ত্রিককে চিনতে? লোকটা একটু চমকালো, বলল, কোন তান্ত্রিক? তারানাথ বললেন, 50 বছর আগে যিনি 14 নম্বর ঘরে মারা গেছেন। লোকটা বলল, আমি তখন এখানে ছিলাম না। তারানাথ বললেন, মিথ্যা বলছো। লোকটা বলল, আমি মিথ্যা বলি না। তারানাথ বললেন, তাহলে সত্য বলো। লোকটা চুপ করল। তারানাথ বললেন, এই হোটেলে কতজন নিখোঁজ হয়েছে? লোকটা বলল, আমি জানি না। তারানাথ বললেন, সুবোধ রায় কি এখনো সেই ঘরে আছেন? লোকটা বলল, আমি জানি না। তারানাথ বললেন, জানো? লোকটা হাসল, সেই অদ্ভুত হাসি। বলল, আপনি কি সেই ঘরে যাবেন? তারানাথ বললেন, হ্যাঁ। লোকটার হাসি আরো চড়া হলো। বলল, তাহলে লিফটে আসুন। তারানাথ বললেন, লিফটে নয়। লোকটার হাসি একটু কমল। তারানাথ বললেন, সিঁড়ি দিয়ে যাব। লোকটা বলল, সিঁড়িতে 3 তলায় পৌঁছাবেন না। তারানাথ বললেন, কেন? লোকটা বলল, সিঁড়িতে উপরে গেলে সেই ঘর পাবেন না, শুধু লিফটে গেলে পাওয়া যায়। তারানাথ বললেন, আমি জানি। লোকটা বলল, তাহলে আসুন। তারানাথ বললেন, এখন নয়, কাল রাতে। লোকটা একটু থামল, বলল, কেন কাল? তারানাথ বললেন, প্রস্তুতি দরকার। লোকটা বলল, ঠিক আছে, কিন্তু কাল রাতে আসলে ফিরতে পারবেন না। তারানাথ বললেন, সেটা দেখা যাবে। লোকটা হাসল। ঘরে ফিরলেন, বিছানায় বসলেন। রাত প্রায় 1টা। তারানাথ ঘুমাবেন না এই রাতে। বসে থাকবেন, মন্ত্র পড়বেন, শক্তি জমাবেন। কাল রাতে সেই ঘরে ঢুকতে হবে এবং সুবোধ রায়কে ফিরিয়ে আনতে হবে। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। সেই তান্ত্রিকের শেষ কথাটা জানতে হবে, কারণ সেই কথার মধ্যে হয়তো মুক্তির পথ আছে। অভিশাপ যে মুখে বলা হয়, সেই মুখেই মুক্তির কথাও থাকে। গুরু বলেছিলেন, প্রতিটা ফাঁদেরই বেরোনোর পথ আছে, শুধু খুঁজে নিতে হয়। ভোরের আগে তারানাথ আবার সেই অনুসন্ধানের মন্ত্র পড়লেন, এবার আরও গভীরে। ছবি এলো আবার, সেই তান্ত্রিক শেষ মুহূর্তে। কিন্তু এবারও শেষ কথাটা শোনা গেল না পুরোপুরি, শুধু একটু শোনা গেল, মাত্র একটা শব্দ, ভালোবাসা। তারানাথ চোখ খুললেন। ভোরের আলো আসছে জানলায়। হোটেল আবার স্বাভাবিক হয়েছে। হলওয়েতে গেলেন। দেওয়াল আবার দেওয়াল। 14 নম্বরের দরজা নেই, শুধু রাতে আসে। তারানাথ নিচে নামলেন। কাউন্টারের লোকটা এসে গেছেন। তারানাথ জিজ্ঞেস করলেন, সেই তান্ত্রিক যিনি মারা গেছেন, তার কথা কি কেউ জানেন? লোকটা বললেন, কটা বললেন। আমার বাবা এই হোটেলে কাজ করতেন, তিনি কিছুটা জানতেন। তারানাথ বললেন, কি জানতেন? লোকটা বললেন,
সেই তান্ত্রিক নাকি কাউকে হারিয়েছিলেন। কাকে হারিয়েছিলেন জানি না, কিন্তু সেই হারানোর কষ্ট থেকে তিনি সময় আটকানোর চেষ্টা করেছিলেন, যাতে সেই মানুষটাকে ফিরে পান। তারানাথ বুঝলেন সেই তান্ত্রিক কাউকে ভালোবাসতেন, সেই মানুষটাকে হারিয়েছিলেন, মরার আগে শেষ কথা বলেছিলেন ভালোবাসা। এটা অভিশাপ নয়, এটা একটা শর্ত। এই ফাঁদ থেকে বেরোনোর পথ হল ভালোবাসা। সকালে বিকাশ এলো। তারানাথ বললেন, বাবা মাকে পাবো। বিকাশের মুখ উজ্জ্বল হল। তারানাথ বললেন, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। বিকাশ বলল, কি কাজ? ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন। তারানাথ বললেন, আজ রাতে এখানে আসবে। হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকবে, ভেতরে আসবে না। কিন্তু মন থেকে বাবা মার কথা ভাববে, জোরে ভাববে। বিকাশ বলল, শুধু ভাবলেই হবে? তারানাথ বললেন, তোমার ভালোবাসা লাগবে। এই ফাঁদ থেকে বেরোনোর পথ ভালোবাসা। সারাদিন তারানাথ প্রস্তুতি নিলেন, মন্ত্র পড়লেন, শক্তি জমালেন। লিফটম্যান সম্পর্কে আরও ভাবলেন। লিফটম্যান সেই মৃত তান্ত্রিকের হাতিয়ার, কিন্তু হাতিয়ার মানে সে নিজে সিদ্ধান্ত নেয় না, সে নির্দেশ মানে, এবং সেই নির্দেশ আসে সেই আটকানো সময় থেকে, 14 নম্বর ঘর থেকে। সন্ধ্যায় তারানাথ খেলেন, বিশ্রাম নিলেন, রাতের প্রস্তুতি করলেন, মালা হাতে নিলেন, মন্ত্রের ক্রম ঠিক করলেন। কোন মন্ত্র আগে কোনটা পরে সেটা গুরুত্বপূর্ণ। রাত 10টায় বিকাশ এলো হোটেলের সামনে। তারানাথ নিচে নেমে দেখলেন, বললেন, এখানে দাঁড়াও, ভেতরে আসবে না। বিকাশ বলল, আপনি ঠিক থাকবেন তো? তারানাথ বললেন, থাকব। বিকাশ বলল, বাবা মাকে ফিরিয়ে দিন। তারানাথ বললেন, দেব। ঘরে ফিরলেন, মালা হাতে বসলেন, মন্ত্র শুরু করলেন এবং অপেক্ষা করলেন রাত গভীর হওয়ার জন্য। কারণ রাত গভীর হলে 14 নম্বরের দরজা আসবে এবং তখন ঢুকতে হবে সেই পুরনো সময়ে, সেই ফাঁদে। কিন্তু জেনে ঢুকতে হবে, ফাঁদের নিয়ম জেনে। বাইরে শীতের রাত, হোটেল ধীরে ধীরে বদলাচ্ছে। রাত 11টা। তারানাথ 12 নম্বর ঘরে বসে, মালায় হাত, মন্ত্র চলছে ধীরে। বাইরে শীতের রাত, হোটেল শান্ত, কিন্তু তারানাথ অনুভব করছেন হোটেল বদলাচ্ছে ধীরে, একটু একটু করে। বাতাস ভারী হচ্ছে, সেই গন্ধ আসছে পুরনো কাঠের, পুরনো কাগজের, এবং আরও কিছু যা বলা কঠিন, যেন বহু বছরের স্মৃতি একসাথে গন্ধ হয়ে ভাসছে। তারানাথ আয়নায় তাকালেন। এবার আয়নায় যা দেখলেন তাতে থামলেন। আয়নায় তারানাথ আছেন, কিন্তু পেছনের ঘর বদলে গেছে, পুরনো হয়ে গেছে, এবং আয়নায় তারানাথের পেছনে একটা ছায়া দেখা যাচ্ছে, মানুষের মতো, কিন্তু মানুষ নয়। ছায়াটা দাঁড়িয়ে তারানাথের দিকে তাকিয়ে। তারানাথ ঘুরলেন, ঘরে কেউ নেই। আবার আয়নায় তাকালেন, ছায়া আছে। তারানাথ বুঝলেন এটা আয়নার ভেতরের দুনিয়া। সেই পুরনো সময়ে সেই ঘরে কেউ আছে এবং সে তারানাথকে দেখতে পাচ্ছে। তারানাথ আয়না থেকে সরে এলেন। এখন আয়নায় তাকানো ঠিক নয়, কারণ আয়না এই মুহূর্তে দুটো সময়ের মধ্যে একটা জানলা। রাত 11:30টায় তারানাথ হলওয়েতে বেরোলেন। দেখলেন হলওয়ে বদলে গেছে পুরোপুরি। দেওয়াল পুরনো, আলো হলুদ কাঁপা, মেঝের কার্পেট ছেঁড়া, এবং হলওয়ের শেষে সেই দরজা, 14 নম্বর।
এবার আরও স্পষ্ট। দরজার নিচ থেকে হলুদ আলো আসছে এবং দরজার ওপার থেকে একটা শব্দ আসছে, ক্ষীণ, যেন কেউ কথা বলছে দূরে। তারানাথ সিঁড়ির কাছে গেলেন এবং বুঝলেন লিফটম্যান ঠিকই বলেছে, সিঁড়ি এখন স্বাভাবিক নয়। সিঁড়িতে পা দিতেই অনুভব করলেন সময় ঘুরছে। মাথা ঘুরল একটু, পেছিয়ে এলেন। লিফটে যেতে হবে, লিফটম্যানের ফাঁদে পা দিতে হবে জেনে। কিন্তু এবার তারানাথ জানেন জেনে ফাঁদে ঢোকা আর না জেনে ঢোকা আলাদা। নিচে নামলেন। লিফটম্যান বসে তারানাথকে দেখে সেই হাসি দিল, বলল, এলেন? তারানাথ বললেন, হ্যাঁ। লোকটা বলল, ভেবেছিলাম আসবেন না। তারানাথ বললেন, এসেছি। লোকটা বলল, 3 তলায় যাবেন? তারানাথ বললেন, হ্যাঁ। লোকটা গেট খুলল। তারানাথ ঢুকলেন। লিফটের ভেতরে ছোট, চারদিকে আয়না। তারানাথ একটা আয়নায় নিজেকে দেখলেন। স্বাভাবিক আছেন, মালায় হাত। মন্ত্র শুরু করলেন মনে মনে, রক্ষার মন্ত্র। নিজেকে ঘিরে একটা অদৃশ্য বলয়। সময় বদলাবে, কিন্তু তারানাথ বদলাবেন না। লোকটা লিফটের লিভার ধরল, টান দিল। লিফট উঠতে শুরু করল, ধীরে। একটা শব্দ হলো, লোহার শব্দ, পুরনো লিফটের শব্দ। তারানাথ অনুভব করলেন লিফট উঠছে এবং সাথে সাথে কিছু একটা বদলাচ্ছে। বাতাস ভারী হচ্ছে, গন্ধ বাড়ছে এবং লিফটের আয়নায় তারানাথের চারপাশ বদলে যাচ্ছে। প্রথম ফ্লোর, দ্বিতীয়, তৃতীয়। তারানাথ ফ্লোর ইন্ডিকেটরের দিকে তাকালেন এবং দেখলেন 1, 2, 3 নম্বরের পরে 4 নম্বর চলছে না, বদলে চলছে একটা সংখ্যা, পুরনো হরফে লেখা 14। লিফট থামল। লোকটা বলল, আপনার ফ্লোর। গেট খুলল। তারানাথ বেরোলেন এবং থামলেন। এই 3 তলা সেই 3 তলা নয়। এই হলওয়ে পুরোপুরি আলাদা। দেওয়ালে পুরনো রং, সবুজ আভা, অনেক আগের। আলো গ্যাস লাইটের মতো হলুদ কাপা। মেঝেতে কাঠের তক্তা, কার্পেট নেই। এবং এই হলওয়েতে ঘর আছে, 1, 2 করে নম্বর লেখা, পুরনো পিতলের নম্বর। কিন্তু এই নম্বরগুলো আলাদা, 10, 11, 12 এবং শেষে 14, 13 নেই। তারানাথ পেছনে তাকালেন। লিফট নেই, শুধু দেওয়াল। লিফটম্যান নেই। তারানাথ একা এই হলওয়েতে, মালায় হাত। রক্ষার মন্ত্র চলছে। তারানাথ অনুভব করলেন সময় বদলে গেছে। এটা 1965 নয়, এটা অনেক আগের কলকাতা, 50 বছর আগের। তারানাথ 14 নম্বর ঘরের দিকে হাঁটলেন। হলওয়েতে নীরবতা, কোথাও কোনো শব্দ নেই। একটা ঘরের দরজার নিচে আলো, 12 নম্বর। তারানাথ সেই দরজায় কান পাতলেন। ভেতরের শব্দ, মানুষের গলা, এবং সেই গলা চেনা যাচ্ছে না, কিন্তু স্বাভাবিক মানুষের গলা, বন্দি কেউ। তারানাথ দরজায় টোকা দিলেন। ভেতরের শব্দ থামল। তারপর একটা কণ্ঠ, ভয়ার্ত, বলল, কে? তারানাথ বললেন, তারানাথ, আমি সাহায্য করতে এসেছি। ভেতরে নীরবতা, তারপর একটু সাড়া, তারপর দরজা খুলল। একজন মানুষ, বয়স 50-এর কাছাকাছি, কিন্তু দেখতে ক্লান্ত, চোখে ভয়। পরনে পুরনো জামা, কিন্তু আধুনিক কাটের।
এই মানুষ 1965 থেকে এসেছেন এবং এই পুরনো সময়ে আটকে গেছেন। তারানাথ বললেন, সুবোধ রায়। লোকটা বললেন, হ্যাঁ। তারানাথ বললেন, আমি বিকাশের কথা জানি। সুবোধ রায়ের চোখে জল এলো। বললেন, বিকাশ কেমন আছে? তারানাথ বললেন, আছে, বাইরে অপেক্ষা করছে। ঘরের ভেতরে গেলেন তারানাথ। মালতী রায় বসে আছেন খাটে, মুখ শুকনো, চোখে আতঙ্ক। তারানাথকে দেখে উঠে এলেন, বললেন, আমাদের বাড়ি নিয়ে যান। তারানাথ বললেন, নিয়ে যাব, কিন্তু আগে কিছু জানতে হবে। সুবোধ রায় বললেন, তারা এই ঘরে কিভাবে এলেন সেটা নিজেরাও বোঝেননি। হোটেলে উঠেছিলেন, ঘরে গেছেন এবং পরদিন সকালে উঠে দেখলেন সব বদলে গেছে। হোটেল পুরনো হয়ে গেছে। বাইরে বেরোনোর চেষ্টা করেছেন কিন্তু পারেননি। সিঁড়ি ঘুরপাক খায়, একই জায়গায় ফিরে আসেন। লিফট আসে না এবং খাবার আসে প্রতিদিন, কিন্তু কে দেয় দেখা যায় না। যেন এই ঘর তাদের ছাড়ছে না। তারানাথ বললেন, কতদিন আছেন? সুবোধ রায় বললেন, মনে হয় 3-4 দিন, কিন্তু নিশ্চিত নন, কারণ এখানে সময়ের হিসাব ঠিক থাকে না। তারানাথ বললেন, বাইরে 5 দিন হয়ে গেছে। সুবোধ রায় বললেন, 5 দিন? তারানাথ বললেন, হ্যাঁ, এখানে সময় আলাদা চলে। তারানাথ বললেন, আপনাদের চাবি কোথায়? সুবোধ রায় বললেন, পকেটে। বের করলেন পুরনো কাঠের চাবি, ট্যাগে লেখা রাজমহল লজ, কক্ষ নম্বর 14। তারানাথ চাবিটা দেখলেন, বললেন, এই চাবি কে দিয়েছিল? সুবোধ রায় বললেন, হোটেলে আসার আগেই পেয়েছিলেন। ডাকে এসেছিল একটা খামে, কে পাঠিয়েছে জানেন না। তারানাথ বুঝলেন, লিফটম্যান ডাকে পাঠিয়েছে, চাবি পাঠিয়ে মানুষকে টেনে এনেছে। তারানাথ উঠলেন, বললেন, এখানে থাকুন, আমি ফিরে আসব। সুবোধ রায় বললেন, কোথায় যাচ্ছেন? তারানাথ বললেন, 14 নম্বর ঘরে। সুবোধ রায় বললেন, সেই ঘরে যাবেন না। তারানাথ জিজ্ঞেস করলেন, কেন? সুবোধ রায় বললেন, আমরা প্রথম রাতে সেই ঘরের সামনে গিয়েছিলাম, দরজা খোলা ছিল। ভেতরে তাকিয়ে একটা ছায়া দেখেছি, বিশাল। ভয়ে পালিয়ে এসেছি। তারানাথ বললেন, জানি, তবু যেতে হবে। হলওয়েতে পেরোলেন, 14 নম্বরের দিকে হাঁটলেন। দরজা বন্ধ। তারানাথ দরজায় হাত রাখলেন। গরম, সেই উষ্ণতা। মালায় হাত। মন্ত্র। আক্রমণের মন্ত্র নয়, অনুসন্ধানের মন্ত্র। আগে দেখতে হবে ভেতরে কি আছে। দরজা ঠেললেন, খুলল। ঘরের ভেতরে ঢুকলেন এবং দেখলেন ঘরটা বড়, পুরনো আসবাব, একটা বড় খাট, একটা আলমারি, একটা পড়ার টেবিল। টেবিলে মোমবাতি জ্বলছে। মোমবাতির আলোয় সব দেখা যাচ্ছে এবং ঘরের মাঝখানে একটা চেয়ার। চেয়ারে কেউ বসে, বয়স্ক মানুষ, সাদা দাড়ি, রোগা শরীর, পরনে পুরনো ধুতি, চোখ বন্ধ, কিন্তু জীবিত নন। তারানাথ অনুভব করলেন, এটা সেই তান্ত্রিক। 50 বছর আগে মারা গেছেন, কিন্তু এই ঘরে এখনো আছেন। সময় আটকে গেছে বলে তার শেষ মুহূর্তটাও আটকে আছে। তারানাথ কাছে গেলেন, মালায় হাত, ধীরে মন্ত্র। বললেন, আপনি কি শুনতে পাচ্ছেন? কোনো সাড়া নেই।
তারানাথ আবার বললেন। এবার চেয়ারে একটা নড়াচড়া। সেই বয়স্ক মানুষের মাথা একটু নামল, তারপর উঠল, চোখ খুলল। সেই চোখে আলো নেই, জীবন নেই, কিন্তু তারানাথকে দেখতে পাচ্ছেন। তারানাথ বললেন, আমি তারানাথ, তান্ত্রিক, আপনার কথা জানি। সেই বয়স্ক মানুষ ঠোঁট নাড়লেন, কোনো শব্দ বেরোল না। তারানাথ বললেন, আপনি কাকে হারিয়েছিলেন? সেই মানুষের চোখে কিছু একটা এলো, ব্যথার মতো। তারানাথ বললেন, আপনি সময় আটকাতে চেয়েছিলেন সেই মানুষটাকে ফিরে পাবেন বলে, কিন্তু পাননি, এবং এখন অন্য মানুষ ফাঁদে পড়ছে, সেটা আপনি চাননি। সেই মানুষ আবার ঠোঁট নাড়লেন, এবার একটু শব্দ এলো। তারানাথ কান পাতলেন। কি বলছেন বোঝা কঠিন, কিন্তু তারানাথ মালায় হাত দিলেন, অনুভবের মন্ত্র পড়লেন। এবার বুঝলেন, বলছেন, ছাড়িয়ে দাও, এই ফাঁদ ছাড়িয়ে দাও। তারানাথ বললেন, কিভাবে ছাড়াবো বলুন? সেই মানুষ আবার কিছু বললেন। তারানাথ মনোযোগ দিলেন, বুঝলেন। বললেন, মুক্তি মন্ত্র লাগবে, কিন্তু সেই মন্ত্র আপনি জানেন, আমাকে শেখাতে হবে। এবং তখন ঘরে একটা পরিবর্তন এলো। সেই চেয়ারের পাশে একটা ছায়া তৈরি হলো, বড়, ঘন। লিফটম্যানের ছায়া নয়, অন্য কিছু। এই ঘরে যে শক্তি আটকে আছে তার একটা রূপ। সেই শক্তি সেই তান্ত্রিকের ইচ্ছার বিকৃত রূপ। 50 বছর ধরে জমে জমে এই ছায়া তৈরি হয়েছে। ছায়া তারানাথের দিকে এলো। ঘরের তাপমাত্রা কমে গেল, মোমবাতি কাঁপল। তারানাথ মালা ঘোরালেন, আক্রমণের মন্ত্র পড়লেন। ছায়া থামল, কিন্তু গেল না। তারানাথ বুঝলেন, এই ছায়া এই ঘরের অংশ। একে সরাসরি আক্রমণ করে ধ্বংস করা যাবে না, কারণ এটা আটকানো সময়ের শক্তি, সেই তান্ত্রিকের ইচ্ছার বিকৃতি। আগে সেই তান্ত্রিককে মুক্তি দিতে হবে, তাহলে এই ছায়াও যাবে। তারানাথ ছায়া এড়িয়ে সেই তান্ত্রিকের পাশে গেলেন, বললেন, মন্ত্র শেখান। সেই মানুষ কষ্ট করে হাত তুললেন। তারানাথের হাত ধরলেন, ঠান্ডা হাত, কিন্তু শক্ত। এবং তারানাথ অনুভব করলেন, কিছু একটা তার মনে এলো, একটা মন্ত্রের আভাস। সম্পূর্ণ নয়, কিন্তু কিছুটা। ছায়া আবার এলো, এবার সরাসরি তারানাথের দিকে। তারানাথ পেছিয়ে গেলেন। ছায়া বড় হচ্ছে, ঘরের বাতাস আরো ঠান্ডা, মোমবাতি প্রায় নিভে যাচ্ছে। তারানাথ মালা ঘোরালেন জোরে, রক্ষার মন্ত্র। ছায়া একটু পেছালে, কিন্তু তারানাথ জানেন এই মন্ত্র বেশিক্ষণ ধরে রাখবে না। ছায়া শক্তিশালী, এই ঘরে 50 বছর ধরে জমে থাকা শক্তি। তারানাথের একার পক্ষে এটা আটকানো কঠিন। তারানাথ হলওয়েতে বেরোলেন, দৌড়ালেন, 12 নম্বরের দরজায় এলেন। দরজায় ঘুষি মারলেন। সুবোধ রায় দরজা খুললেন। তারানাথ বললেন, শুনুন, আপনাদের বের করতে হলে আমাকে সাহায্য করতে হবে। সুবোধ রায় বললেন, কি করতে হবে? তারানাথ বললেন, বিকাশের কথা মনে করুন, জোরে মনে করুন, আপনার ছেলের কথা, আপনাদের ভালোবাসার কথা, মালতী রায়ও। সুবোধ রায় বললেন, তাতে কি হবে? তারানাথ বললেন, এই ফাঁদ থেকে বেরোনোর পথ ভালোবাসা। সেইটি মৃত তান্ত্রিক বলে গেছেন, এবং বাইরে বিকাশও আছে। সে ভাবছে, কিন্তু ভেতর থেকেও দরকার।
সুবোধ রায় এবং মালতী রায় দুজন মুখ বন্ধ করলেন, চোখ বন্ধ করলেন, বিকাশের কথা মনে করলেন। তারানাথ অনুভব করলেন একটা উষ্ণতা, ছোট কিন্তু আছে, ভালোবাসার উষ্ণতা এই পুরনো ঠান্ডা সময়ে। তারানাথ 14 নম্বরে ফিরলেন। ছায়া এখনো আছে, কিন্তু সেই উষ্ণতা অনুভব করে একটু সংকুচিত হয়েছে। তারানাথ বুঝলেন কাজ হচ্ছে। তারানাথ সেই তান্ত্রিকের পাশে গেলেন, আবার হাত ধরলেন। এবার সেই মন্ত্রের আভাস আরও স্পষ্ট হল। তারানাথ মনে মনে বললেন, মন্ত্রটা বুঝেছি, ধন্যবাদ। সেই তান্ত্রিক তারানাথের হাত ছেড়ে দিলেন এবং চোখে একটু শান্তি এলো, যেন অনেক দিনের পরে কেউ বুঝেছে। ছায়া আবার এলো, এবার আরও বড়। তারানাথ সরে গেলেন। ছায়া তার দিকে, কিন্তু তারানাথ হলওয়েতে বেরিয়ে এলেন। দরজা টেনে দিলেন, হলওয়েতে দাঁড়ালেন, মন্ত্র পড়লেন। সেই মন্ত্র যা সেই তান্ত্রিক দিয়ে গেছেন সম্পূর্ণ নয়, কিন্তু যতটুকু পেয়েছেন। এবং তখন হলওয়েতে লিফটম্যান এলো। কোথা থেকে এলো বোঝা গেল না। হঠাৎ হলওয়ের এক মাথায় দাঁড়িয়ে, কিন্তু এখানে লিফট নেই, তবুও লিফটম্যান আছে এবং তার চেহারা বদলে গেছে। আর সেই পেটে গোলগাল মানুষ নয়, এখন লম্বা, ছায়ার মতো, চোখ দুটো হলুদ, 50 বছরের আসল রূপ। বলল, তুমি মন্ত্র পেয়েছ, কিন্তু মন্ত্র পড়তে দেব না। তারানাথ বললেন, দেবে না মানে? লেফটম্যান বলল, তুমি মন্ত্র পড়লে এই ঘর মুক্ত হবে, আমি থাকব না। তারানাথ বললেন, হ্যাঁ। লেফটম্যান বলল, তাহলে আমি তোমাকে থামাবো। লেফটম্যান এগিয়ে এলো। তারানাথ মালা হাতে নিলেন, আক্রমণের মন্ত্র পড়লেন। লেফটম্যান একটু পেছালে, কিন্তু থামল না, আবার এলো। তারানাথ পেছিয়ে গেলেন 12 নম্বরের দরজার কাছে। লেফটম্যান চিৎকার করল। সেই চিৎকার মানুষের নয়, ঘর ঘরে তীব্র। হলওয়ের দেওয়াল কাঁপল, দরজাগুলো কাঁপল। তারানাথ মন্ত্র থামালেন না, এবং তখন 12 নম্বরের দরজা খুলল। সুবোধ রায় বেরিয়ে এলেন। তারানাথ বললেন, ভেতরে যান। সুবোধ রায় বললেন, না, আমরা থাকব। তারানাথ বললেন, বিপদ আছে। সুবোধ রায় বললেন, আপনি আমাদের জন্য এসেছেন, আমরা দেখব। লেফটম্যান এগিয়ে আসছে। তারানাথ বললেন, সুবোধবাবু, বিকাশের কথা ভাবুন, জোরে ভাবুন, এখনই। সুবোধ রায় চোখ বন্ধ করলেন, মালতী রায়ও। দুজন দুজনের হাত ধরলেন, ছেলের কথা ভাবলেন, এবং সেই উষ্ণতা এলো আগের চেয়ে বেশি। এবং সেই উষ্ণতায় লিফটম্যান থামল, চিৎকার করল, পেছিয়ে গেল। তারানাথ বুঝলেন এই উষ্ণতা লিফটম্যানের শত্রু, কারণ লিফটম্যান 50 বছরের একাকী ঠান্ডা সময়ের শক্তি। ভালোবাসার উষ্ণতায় সে দুর্বল। তারানাথ মালা ঘোরালেন, মন্ত্র পড়লেন, সেই মন্ত্র যা সেই তান্ত্রিক দিয়েছেন। সম্পূর্ণ নয়, কিন্তু সাথে নিজের শক্তি এবং সুবোধ রায়ের ভালোবাসার শক্তি মিলিয়ে পড়লেন। লেফটম্যান আরও পেছালে, এবং 14 নম্বরের দরজা কাঁপতে শুরু করল। তারানাথ বুঝলেন আজ রাতে শেষ করা যাবে না। মন্ত্র সম্পূর্ণ নয়, সেই তান্ত্রিকের কাছ থেকে পুরো মন্ত্র পেতে হবে, এবং সেটার জন্য আরেকবার যেতে হবে সেই ঘরে। কিন্তু আজ রাতে নয়, আজ রাতে এটুকু করা গেছে, এটুকুই যথেষ্ট। লেফটম্যান দুর্বল হয়েছে। সুবোধ রায় জেনেছেন কিভাবে লড়তে হয়। তারানাথ বললেন, এখন পারবো না, কিন্তু কাল রাতে সব শেষ হবে।
সুবোধ রায় বললেন, কাল পর্যন্ত থাকতে পারবো। তারানাথ বললেন, পারবেন, ভালোবাসা ধরে রাখুন। রাত প্রায় 2টো। তারানাথ 12 নম্বর ঘরে ফিরলেন। সুবোধ রায় এবং মালতী রায়কে বললেন, ভেতরে থাকুন, দরজা বন্ধ রাখুন এবং যতক্ষণ পারেন বিকাশের কথা মনে করুন। সুবোধ রায় বললেন, আপনি কোথায় যাবেন? তারানাথ বললেন, আমার ঘরে, ভাবতে হবে। সুবোধ রায় বললেন, কাল রাতে কি সত্যিই বাড়ি ফিরতে পারবো? তারানাথ বললেন, পারবেন। কিন্তু হলওয়েতে পেরিয়ে তারানাথ থামলেন। সমস্যা হলো লিফট। এই পুরনো সময়ে তারানাথ এসেছেন লিফটে, ফিরতেও লিফট লাগবে, কিন্তু লিফটম্যান এই পুরনো সময়ে আছে। তারানাথ কিভাবে ফিরবেন? তারানাথ হলওয়ের এক মাথায় গেলেন, যেখানে লিফটম্যান দাঁড়িয়েছিল সেখানে। এখন কেউ নেই, কিন্তু দেওয়ালে হাত রাখলেন, অনুভব করলেন লিফটের শক্তি এখানে আছে। মন্ত্র পড়লেন এবং সেই দেওয়ালে একটা কম্পন এলো। তারানাথ বুঝলেন লিফট এখানে আসতে পারে, কিন্তু লিফটম্যান না চাইলে আসবে না। তারানাথ মন্ত্র পড়লেন, এবার আহ্বানের মন্ত্র। লিফটম্যানকে আহ্বান করার নয়, লিফটকে আহ্বান করার। কারণ লিফট একটা যন্ত্র, যন্ত্রকে ডাকা যায়। লিফটম্যান সেই যন্ত্রের নিয়ন্ত্রক, কিন্তু যন্ত্র তার দাস নয়। মন্ত্র পড়তে পড়তে দেওয়ালে হাত রাখলেন এবং শুনলেন লোহার শব্দ, পুরনো লিফটের শব্দ ধীরে আসছে। তারানাথ সরলেন না, মন্ত্র চালিয়ে গেলেন এবং দেওয়াল সরে গেল। লিফটের গড়াদের দরজা দেখা গেল। লিফটম্যান নেই, লিফট খালি। তারানাথ ঢুকলেন, লিভার ধরলেন, টান দিলেন, লিফট নামতে শুরু করল। তারানাথ আয়নায় নিজেকে দেখলেন, স্বাভাবিক আছেন, মন্ত্রের বলয় ধরে রেখেছেন। ফ্লোর ইন্ডিকেটর দেখলেন উল্টো দিকে যাচ্ছে, 14 থেকে 3। লিফট থামল। তারানাথ বেরোলেন। এই হলওয়ে চেনা, 12 নম্বর ঘর আছে, 1965 সালের রাজমহল লজ। তারানাথ নিজের ঘরে ঢুকলেন, দরজা বন্ধ করলেন, বসলেন। এবার পুরো রাত ভাবতে হবে। কাল রাতে চূড়ান্ত কাজ। সেই তান্ত্রিকের কাছ থেকে পুরো মন্ত্র পেতে হবে, কিন্তু পুরো মন্ত্র পেতে হলে সেই তান্ত্রিককে কথা বলাতে হবে এবং সেই ছায়া থাকবে এবং লিফটম্যান থাকবে। একসাথে দুটো সামলানো কঠিন। তারানাথ ভাবলেন, গুরু বলেছিলেন, যখন দুটো শত্রু একসাথে, তখন একটাকে অন্যটার বিরুদ্ধে ব্যবহার করো। লিফটম্যান এবং সেই ছায়া একই শক্তির দুটো রূপ। কিন্তু কি তারা একে অপরের বিরুদ্ধে যাবে? না, তারা একই শক্তির অংশ। তাহলে তারানাথ আরো ভাবলেন। সেই তান্ত্রিকের শেষ কথা ছিল ভালোবাসা। তিনি কাউকে হারিয়েছিলেন, সেই হারানো মানুষটাকে ফিরে পেতে চেয়েছিলেন, কিন্তু পাননি। মরার আগে শেষ কথা বলেছিলেন ভালোবাসা। এটা অভিশাপ নয়, এটা একটা শর্ত, এবং এই শর্ত পূরণ হয়নি বলে ঘর আটকে আছে। শর্ত পূরণ করতে হবে। সেই তান্ত্রিককে দেখাতে হবে যে ভালোবাসা আছে, এবং সেই ভালোবাসার শক্তিতে তাকে মুক্তি দিতে হবে। তাহলে ঘর মুক্ত হবে, সময় স্বাভাবিক হবে। তারানাথ মালায় হাত দিলেন। রাত ভোর হওয়া পর্যন্ত মন্ত্র পড়লেন, শক্তি জমালেন। এই কাজে আগের চেয়ে বেশি শক্তি লাগবে। সকালে বিকাশ এলো। তারানাথ নামলেন। বিকাশকে বললেন, বাবা মাকে দেখেছি, আছেন। বিকাশের চোখ উজ্জ্বল হলো,
বলল, আজ রাতে ফিরবেন? তারানাথ বললেন, হ্যাঁ। বিকাশ বলল, আমি কি করব? তারানাথ বললেন, আজ রাতে আরো জোরে ভাবতে হবে। শুধু বাবা মার কথা নয়, পরিবারের কথা, বাড়ির কথা, সব স্মৃতির কথা। যত ভালো স্মৃতি আছে সব একসাথে মনে করতে হবে। বিকাশ বলল, আমি পারব। তারানাথ বললেন, জানি। সারাদিন তারানাথ প্রস্তুতি নিলেন, মন্ত্রের ক্রম ঠিক করলেন। আগে রক্ষার মন্ত্র, তারপর আহ্বানের মন্ত্র, তারপর সেই তান্ত্রিকের দেওয়া অসম্পূর্ণ মুক্তির মন্ত্র, এবং সাথে সুবোধ রায়ের ভালোবাসার শক্তি এবং বিকাশের ভালোবাসার শক্তি, সব মিলিয়ে। বিকেলে কাউন্টারের লোককে জিজ্ঞেস করলেন, সেই তান্ত্রিকের নাম কি কেউ জানত? লোকটা বললেন, বাবার কাছে শুনেছিলেন নাম ছিল হরিশঙ্কর, হরিশঙ্কর ভট্টাচার্য, এবং যাকে হারিয়েছিলেন তিনি ছিলেন তার একমাত্র ছেলে। ছেলেটা অল্প বয়সে মারা গিয়েছিল। হরিশঙ্কর সেই কষ্ট সহ্য করতে পারেননি। ছেলেকে ফিরে পেতে সময় আটকানোর চেষ্টা করেছিলেন। তারানাথ বুঝলেন, বাবা ছেলেকে ভালোবাসতেন, ছেলে মারা গেছে। বাবা সময় আটকাতে চেয়েছিলেন এবং শেষ কথা বলেছিলেন ভালোবাসা। এই গল্পের মধ্যে আছে সুবোধ রায় এবং বিকাশের গল্প। বাবা ছেলেকে ভালোবাসেন, ছেলে বাবাকে ভালোবাসে। দুটো গল্প একই, এটাই শর্ত। হরিশঙ্কর ভট্টাচার্য দেখতে চেয়েছিলেন বাবা ছেলের ভালোবাসা থাকে কিনা। সেটা দেখলে তার শেষ ইচ্ছা পূরণ হবে এবং তিনি মুক্তি পাবেন। সন্ধ্যায় তারানাথ খেলেন, বিশ্রাম নিলেন, মালায় হাত রাখলেন, মন্ত্র পড়লেন, রাতের জন্য তৈরি হলেন। রাত 10টায় বিকাশ এলো হোটেলের সামনে। তারানাথ নামলেন। বিকাশকে বললেন, আজ রাতে তোমার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিকাশ বলল, কি করতে হবে? তারানাথ বললেন, বাইরে দাঁড়িয়ে বাবার নাম ধরে ডাকবে, মনে মনে নয়, মুখে, জোরে, এবং সাথে মনে রাখবে বাবার সাথে সব ভালো সময়ের কথা। যেদিন মাঠে খেলতে গিয়েছিলে, যেদিন বৃষ্টিতে ভিজেছিলে, যেদিন জ্বর হয়েছিল, বাবা সারা রাত জেগেছিলেন, সব। বিকাশের চোখে জল এলো, বলল, মনে আছে। তারানাথ বললেন, তাহলে ডাকো, থামবে না যতক্ষণ না আমি বলছি। তারানাথ ভেতরে ঢুকলেন। লিফটম্যান বসে। তারানাথকে দেখে বলল, আজ রাতে আসবেন জানতাম। তারানাথ বললেন, জানতে হরিশঙ্কর ভট্টাচার্যের কথা কেউ বলেছে তোমাকে? লিফটম্যানের চোখ সরু হলো, বলল, সে নাম নেবে না। তারানাথ বললেন, নেব, কারণ তাকে মুক্তি দেব। লিফটম্যান বলল, পারবে না। তারানাথ বললেন, দেখা যাবে। লিফটে উঠলেন। লিফটম্যান গেট বন্ধ করল, লিভার ধরল, কিন্তু এবার লিফট উঠতে শুরু করার আগে তারানাথ বললেন, আজ তোমাকেও মুক্তি দেব। লিফটম্যান থামল। তারানাথ বললেন, 50 বছর তুমি এই হোটেলে আটকে আছো। হরিশঙ্কর তোমাকেও আটকে রেখেছেন। তুমি কি মুক্তি চাও না? লিফটম্যান চুপ করে রইল। তারানাথ বললেন, তুমিও বন্দী, শুধু মানুষ ফাঁদে ফেলার হাতিয়ার হয়ে আছো। এটা কি তুমি চেয়েছিলে? লিফটম্যান অনেকক্ষণ চুপ, তারপর বলল, না। তারানাথ বললেন, তাহলে আজ রাতে বাধা দিও না। আমি হরিশঙ্করকে মুক্তি দিলে তুমিও মুক্ত হবে। লিফটম্যান বলল, সত্যি বলছো? তারানাথ বললেন, সত্যি। লিফটম্যান লিভার ধরল, লিফট উঠতে শুরু করল। এবার ধীরে, 1, 2,
3 এবং 14। লিফট থামল, গেট খুলল। তারানাথ বেরোলেন সেই পুরনো হলওয়ে, গ্যাস লাইটের আলো, কাঠের মেঝে এবং 14 নম্বরের দরজা। তারানাথ হাঁটলেন। 12 নম্বরের দরজায় টোকা দিলেন। সুবোধ রায় খুললেন। তারানাথ বললেন, এসেছি, আজ রাতে বাড়ি যাবেন? সুবোধ রায় বললেন, কি করতে হবে? তারানাথ বললেন, আমার সাথে আসুন, কিন্তু যাই হোক ভয় পাবেন না, এবং যতক্ষণ থাকবেন বিকাশের কথা মাথায় রাখবেন। মালতী রায়। সুবোধ রায় বললেন, ঠিক আছে। 3 জন হলওয়েতে বেরোলেন। 14 নম্বরের সামনে গেলেন। তারানাথ দরজায় হাত রাখলেন, মন্ত্র পড়লেন। রক্ষার মন্ত্র। 3 জনের জন্য একটা বলয়। সুবোধ রায় এবং মালতী রায় এই বলয়ের ভেতরে থাকবেন। দরজা ঠেললেন, খুলল। ঘরে ঢুকলেন। মোমবাতি জ্বলছে। হরিশঙ্কর চেয়ারে, সেই ছায়া ঘরের কোণে। তারানাথকে দেখে ছায়া নড়ল, বড় হল, কিন্তু তারানাথ থামলেন না। সুবোধ রায়কে বললেন, এখান থেকে বিকাশকে মনে করুন, জোরে। মালতী রায়কেও। সুবোধ রায় চোখ বন্ধ করলেন, মালতী রায় চোখ বন্ধ করলেন, এবং তারানাথ অনুভব করলেন সেই উষ্ণতা এলো, আগের চেয়ে বেশি। বাইরে থেকে একটা শব্দ এলো, ক্ষীণ কিন্তু শোনা গেল। বিকাশের গলা। বাবা বলছে, বাবা আমি এখানে। এই উষ্ণতা আরও বাড়ল। ছায়া এই উষ্ণতায় সংকুচিত হলো, কিন্তু গেল না। এখনো কোণে আছে, এবং হরিশঙ্কর চেয়ারে, চোখ বন্ধ। তারানাথ হরিশঙ্করের পাশে গেলেন, বললেন, হরিশঙ্কর বাবু, শুনতে পাচ্ছেন? বাইরে থেকে বিকাশের গলা আসছে। শুনুন, একটা ছেলে তার বাবাকে ডাকছে। আপনার ছেলেও এভাবে ডেকেছিল, মনে আছে? হরিশঙ্করের মুখ কাঁপল। তারানাথ বললেন, আপনার ছেলে চলে গেছেন, কিন্তু তার ভালোবাসা চলে যায়নি। আপনার বুকে আছে, সেটা আটকে রাখবেন না, ছেড়ে দিন, মুক্তি নিন। হরিশঙ্করের চোখ খুলল। সেই শূন্য চোখে এবার কিছু এলো। তারানাথ দেখলেন ব্যথা, এতদিনের জমানো ব্যথা, এবং সাথে আরো কিছু, স্বস্তি, যেন অনেকদিন পরে কেউ বুঝেছে। হরিশঙ্কর ঠোঁট নাড়লেন। এবার শব্দ এলো, ক্ষীণ কিন্তু স্পষ্ট। বললেন, মন্ত্র শোনো। তারানাথ কান পাতলেন। হরিশঙ্কর মন্ত্র পড়লেন, ধীরে। প্রতিটা শব্দ তারানাথ মনে রাখলেন, সম্পূর্ণ মন্ত্র। এটা সেই মুক্তির মন্ত্র যা অসম্পূর্ণ ছিল, এখন সম্পূর্ণ। এবং তখন ছায়া এলো, সরাসরি তারানাথের দিকে এবং হরিশঙ্করের দিকে। ছায়া বুঝেছে কি হতে চলেছে, থামাতে চাইছে। তারানাথ ছড়লেন না, মালা হাতে নিলেন, মন্ত্র শুরু করলেন। প্রথমে রক্ষার, তারপর বিচ্ছেদের, তারপর সেই সম্পূর্ণ মুক্তির মন্ত্র। ছায়া তারানাথের বলয়ে আঘাত করল, বলয়ে কাঁপল। তারানাথ মন্ত্র থামালেন না। সুবোধ রায় চিৎকার করলেন, মালতী রায় আঁতকে উঠলেন। তারানাথ বললেন, ভয় পাবেন না, বিকাশের কথা ভাবুন। বাইরে থেকে আবার বিকাশের গলা এলো, এবার আরো জোরে। বাবা আমি এখানে আছি, বাবা তুমি ফিরে আসো, মা তুমিও এসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। সেই গলায় কান্না নেই, শুধু ভালোবাসা।
এবং সেই ভালোবাসার শব্দ ঘরে ঢুকল, দেওয়াল ভেদ করে, সময় ভেদ করে, এবং ছায়া সেই শব্দে কাঁপল, সংকুচিত হল। তারানাথ মুক্তির মন্ত্র পড়লেন পুরো শক্তি দিয়ে। মালা ঘুরছে, মন্ত্র চলছে। ঘরে একটা আলো তৈরি হলো, হলুদ নয়, সাদা, উজ্জ্বল। হরিশঙ্কর চেয়ার থেকে উঠলেন, দাঁড়ালেন। তারানাথ দেখলেন তার মুখে শান্তি। 50 বছরের পরে শান্তি। হরিশঙ্কর তারানাথের দিকে তাকালেন, একটু হাসলেন এবং বললেন, ধন্যবাদ। তারানাথ মন্ত্র চালিয়ে গেলেন। ছায়া সেই আলোয় গলতে শুরু করল, ধীরে, একটু একটু করে। চিৎকার করল সেই খড়খড়ে শব্দ। দেওয়াল কাঁপল, মোমবাতি নিভে গেল, কিন্তু সেই সাদা আলো রইল এবং ছায়া গলতে লাগল। হরিশঙ্কর সেই আলোর দিকে হাঁটলেন। তারানাথ দেখলেন হরিশঙ্কর হাঁটছেন ধীরে, এবং সেই আলোর মধ্যে ঢুকে যাচ্ছেন। এবং আলোর মধ্যে ঢুকতে ঢুকতে তার পাশে আরেকটা ছোট্ট আকৃতি এলো, ছেলের আকৃতি, ছোট ছেলে। হরিশঙ্কর সেই ছেলেকে দেখলেন, দুটো হাত বাড়ালেন। তারানাথের চোখে জল এলো। হরিশঙ্কর এবং তার ছেলে সেই আলোর মধ্যে মিলিয়ে গেলেন, এবং তারপর সব শান্ত হলো। ছায়া নেই, আলো নেই, ঘর অন্ধকার, কিন্তু সেই ভারী ঠান্ডা গন্ধ নেই, হালকা লাগছে। এবং তারানাথ অনুভব করলেন সময় স্বাভাবিক হচ্ছে। সেই আটকানো 50 বছর ছেড়ে দিচ্ছে। হরিশঙ্কর মুক্ত হয়েছেন এবং সাথে সাথে তার তৈরি করা ফাঁদও মুক্ত হচ্ছে। ঘরের দেওয়াল কাঁপল একবার, এবং তারপর 14 নম্বর ঘর ধীরে ধীরে বদলাতে শুরু করল। পুরনো আসবাব মিলিয়ে যাচ্ছে, দেওয়াল বদলাচ্ছে, এবং ঘরটা ছোট হয়ে আসছে। তারানাথ বুঝলেন এই ঘর এখন বন্ধ হয়ে যাবে, সত্যিকারের বন্ধ। তারানাথ বললেন, বেরোতে হবে এখনই। সুবোধ রায় এবং মালতী রায় দৌড়ালেন। তারানাথও হলওয়েতে বেরোলেন, এবং হলওয়েও বদলাচ্ছে। পুরনো আলো যাচ্ছে, আধুনিক আলো আসছে। কাঠের মেঝে যাচ্ছে, কার্পেট আসছে। লিফটের দিকে দৌড়ালেন। লিফট আছে, এবং ভেতরে লিফটম্যান। কিন্তু এখন লিফটম্যানের চেহারা আলাদা। সেই হলুদ চোখ নেই, একজন সাধারণ বুড়ো মানুষ, ক্লান্ত কিন্তু শান্ত। তারানাথ বললেন, তুমিও মুক্ত? লোকটা বলল, জানি, অনুভব করছি। তারানাথ বললেন, নামাও। লোকটা লিভার ধরল। লিফট নামতে শুরু করল। 3, 2, 1। লবি। গেট খুলল। 3 জন বেরোলেন, লবিতে এলেন। এই লবি 1965 সালের লবি। তারানাথ পরিচিত লবি। কাউন্টার আছে, আলো আছে। তারানাথ পেছনে তাকালেন। লিফটম্যান লিফটের ভেতরে বসে তারানাথের দিকে তাকালো, একটু হাসল, এবং তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। লিফট খালি হয়ে গেল। তারানাথ সামনের দরজায় গেলেন, খুললেন, বাইরে বেরোলেন। বাইরে শীতের রাত, রাস্তায় আলো, এবং হোটেলের সামনে একটা ছেলে দাঁড়িয়ে, বিকাশ। চোখ বন্ধ, ঠোঁট নড়ছে, বাবাকে ডাকছে। তারানাথ বললেন, বিকাশ। বিকাশ চোখ খুলল, তারানাথকে দেখল। তারপর তারানাথ তারানাথের পেছনে তাকাল। সুবোধ রায় এবং মালতী রায় দরজায় দাঁড়িয়ে। বিকাশ একটা শব্দও করল না, দৌড়াল বাবার কাছে। সুবোধ রায় হাত বাড়লেন। বিকাশ সেই হাত ধরল।
মালতী রায় দুজনকে জড়িয়ে ধরলেন। তারানাথ দূরে সরে দাঁড়ালেন। এই মুহূর্তটা তাদের। অনেকক্ষণ পরে সুবোধ রায় এলেন। বললেন, তারানাথ বাবু, কিভাবে ধন্যবাদ দেব জানি না। তারানাথ বললেন, দরকার নেই। সুবোধ রায় বললেন, কিন্তু? তারানাথ বললেন, বিকাশকে ভালো রাখুন, এটাই যথেষ্ট। বিকাশ এলো, বলল, তারানাথ বাবু, বাবা মা সত্যিই ফিরে এসেছেন? তারানাথ বললেন, হ্যাঁ। বিকাশ বলল, আপনি কিভাবে করলেন? তারানাথ বললেন, তুমি করেছ, তোমার ডাক পৌঁছেছিল। বিকাশ বলল, আমি শুধু ডেকেছিলাম। তারানাথ বললেন, ভালোবেসে ডেকেছিলে, সেটাই সব। তিনজন চলে গেলেন। তারানাথ হোটেলের সামনে দাঁড়ালেন, উপরে তাকালেন। 3 তলার জানলা, আলো নেই। সেই ঘর এখন সত্যিকারের বন্ধ। হরিশঙ্কর মুক্ত, লেফটম্যান মুক্ত, সময় স্বাভাবিক। তারানাথ ঘরে ফিরলেন, বিছানায় শুলেন। মালায় হাত, মন্ত্র, ধীরে ঘুম এলো। সকালে উঠলেন, হোটেল থেকে বেরোলেন। কাউন্টারের লোকটা বললেন, কাল রাতে কিছু একটা হয়েছে। তারানাথ বললেন, কি হয়েছে? লোকটা বললেন, 3 তলা এলেন, 3 তলায় সেই দেওয়াল ভেঙে পড়েছে। ভেতরে একটা ছোট ঘর পাওয়া গেছে, কিন্তু ঘর খালি, শুধু একটা পুরনো চেয়ার। তারানাথ বললেন, সেই চেয়ারটা রাখুন, সেটা একজন মানুষের স্মৃতি। বাইরে বেরোলেন, রাস্তায় হাঁটলেন। শীতের সকাল, রোদ উঠেছে। গলির মুখে সে বৃদ্ধ পান খাচ্ছেন। তারানাথকে দেখলেন, বললেন, ফিরে এলেন? তারানাথ বললেন, হ্যাঁ। বৃদ্ধ বললেন, সব ঠিক হয়েছে? তারানাথ বললেন, হয়েছে। বৃদ্ধ বললেন, জানতাম, সাবধানে বলেছিলাম, কিন্তু আপনাকে দেখেই বুঝেছিলাম পারবেন। তারানাথ হাসলেন। ট্রামে উঠলেন বাড়ির দিকে। বাড়ি পৌঁছলেন হরিপদ দরজায়। বললেন, এত দেরি? তারানাথ বললেন, কাজ ছিল। হরিপদ বললেন, চিঠি এসেছে। তারানাথ বললেন, কোথা থেকে? হরিপদ বললেন, বর্ধমান থেকে, একটা গ্রাম থেকে। লিখেছে, গ্রামের পুকুরে রাতে আলো দেখা যাচ্ছে। যে দেখছে সে কথা বলতে পারছে না। তারানাথ চিঠি নিলেন, পড়লেন, বসলেন। মালায় হাত, পুকুরের আলো, কথা বন্ধ। এটা আলাদা ধরনের সমস্যা। হরিপদ চা দিলেন। তারানাথ চায়ে চুমুক দিলেন। কটা দিন বিশ্রাম নেবেন, তারপর বর্ধমান। জানলার বাইরে শীতের রোদ। কলকাতা জেগে উঠছে। একটা পাখি ডাকছে, সাধারণ, উষ্ণ। তারানাথ মালায় হাত রাখলেন। মন্ত্র, প্রতিদিনের মন্ত্র।